ইফ ইউ পাস দ্য অর্ডার দ্যাট উইল বি ভায়োলেশন অফ সুপ্রিম কোর্ট রুলিংস, এত নম্বর ডিএলআর এর এত নম্বর পৃষ্ঠায়, এত নম্বর পৃষ্ঠায়। রাতে ঘুম হারাম হয়ে যাবে ওই জজে যদি বিপদটা ফেলতে পারেন। বন্ধুত্ব কিন্তু মাই লর্ড জি হুজুর করে বন্ধুত্ব হবে না। ওকালতিতে বন্ধুত্ব হয় চ্যালেঞ্জ দিয়ে। আমি সুপ্রিম কোর্টের একজন উকিলকে তখনই সম্মান করব যখন আমার সঙ্গে আইনি ফাইটে চ্যালেঞ্জ করে হাড্ডাহাড্ডি লড়াই হবে। দেন স্যার, বেল স্যার, জামিন স্যার, বিপদ স্যার, এগুলো করলে তো বন্ধুত্ব হবে না। এগুলো হলে মাস্টার সার্ভেন্ট রিলেশন হবে। উকিল আর জজ সাহেবের মধ্যে মাস্টার সার্ভেন্ট রিলেশন থাকার কথা না, ফ্রেন্ডশিপ গড়ে ওঠার কথা। আইন বাইর করার ক্ষেত্রে, আইন খোঁজার ক্ষেত্রে, আইনের বিধি বাইর করার ক্ষেত্রে, প্রেসিডেন্ট বাইর করার ক্ষেত্রে উকিল সাহেব আর জজ সাহেব দুইজন মিলে একটা পাখির দুইটা ডানার মতো মিলে জিলে বিচারটা করার কথা। কিন্তু একটা পাখির দুইটা ডানা হবে না যদি আপনি আইন কানুন না জানেন, আমি আইন কানুন না জানি, আমাকে তিনি আন্ডারমাইন করেন, আমাকে নিয়ে হাসেন, আমি জানি না এই বলে তিনি টিটকারি মারেন, তাহলে জীবনেও এক পাখির দুই ডানা হবে না। এটা হয়ে যাবে আপনি হলেন বৃত্ত আর আমি হইলাম প্রভু। না, এগুলো কনসেপ্ট একবারে তুলে দিবেন, একবারে তুলে দিবেন। সিনিয়রের পিছে এমনভাবে লাগবেন একেবারে গ্লু, সুপার গ্লুর মতো। সিনিয়র খাইতে গেলে খাইতে যাবেন, ঘুমাইতে গেলে ঘুমাইতে যাবেন। এক সময় পরে সিনিয়র বিরক্ত হয়ে কইতো তুই বাবা আপাতত বাড়ির যা, আর না হলেই পেশা শিখা যাবে না। এটা হবে না। যদি ওই পর্যায়ের সিনিয়র হয় উনি কিভাবে খায় এটাও একটা শিক্ষার ব্যাপার। যদি ওই পর্যায়ে সিনিয়র হয় উনি কিভাবে হাঁটে এটাও একটা শিক্ষার ব্যাপার। ওই পর্যায়ে সিনিয়র হয় তাহলে উনি কিভাবে একজন বিচারকের সঙ্গে কনভারসেশন করে এটাও একটা শিক্ষার ব্যাপার। ওই পর্যায়ে সিনিয়র হয় উনি কি কথা বললে পরে বিচারক সন্ধ্যাবেলায় আর্দালিরে পাঠায় খবর দেয় রাতের বেলা আপনি একটু দয়া করে বাসায় আসবেন, আগামীকালকে জাজমেন্ট দিতে হবে, উত্তর দক্ষিণ খুঁজে পাইতেছি না, একটু দয়া করে সাহায্য করবেন। যাদের এই অভিজ্ঞতা আছে তারা জানেন কিভাবে জজরা ডাকে। আছে না অভিজ্ঞতা এরকম উকিলের? আছে, কিন্তু সেই পেস্ট লাগানোর ক্যাপাসিটি আপনার থাকতে হবে। একটা অভিজ্ঞতা বলি, একটা মামলা পড়েন আপনারা, আতাউর মিদা ভার্সেস বাংলাদেশ। যাবজ্জীবন সাজার মানে কি? একটা লোককে যাবজ্জীবন সাজা দিচ্ছে, কয় বছর জেলে থাকতে হবে? হ্যাঁ, কয় বছর? 30 বছর। যাবজ্জীবন সাজার মানে 30 বছর। অ্যাকচুয়ালি জেল খাটতে হবে 22.5 বছর। 22.5 বছর, 22.5 বছর জেল খাটলে পরে যাবজ্জীবন সাজার আসামিকে মুক্তি দিতে হবে। এটা ছিল না। মাঝখানে এসকে সিনহা বাবু এসে একটা রায় দিয়ে বললেন যাবজ্জীবন মানে হইল আমৃত্যু কারাদণ্ড। এই মামলার যিনি আসামি তার নাম হলো আতাউর মিদা, এইবার বাড়ি হলো সাভারে। এই রায়টা হাতে পাইছে এই মামলার আইনজীবী ছিলেন খন্দকার মাহবুব হোসেন। মৃত্যুদণ্ড হয়েছে, আর্মস কেস, আর্মস উইথ মার্ডার, গুলি করে মেরে ফেলছে। মৃত্যুদণ্ড দিয়ে দিছে নিম্ন আদালত, আপিলে মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল। সুপ্রিম কোর্টে করেছে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল। সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলেছে মৃত্যুদণ্ড কমায় দিলাম, কিন্তু আমৃত্যু কারাদণ্ড হবে, আর যাবজ্জীবন মানে হবে এখন থেকে আমৃত্যু কারাদণ্ড। এই রায় পাওয়ার পরে খন্দকার সাহেব খালি মুরগির মতো জিমায় কয় আমার ওকালতি জিন্দিগিতে এত বড় একটা সর্বনাশ আমি করে দিলাম। হাজার হাজার লোক এখন আমৃত্যু জেলে থাকবে, জেলের ভিতরে গিয়ে তাদের জন্য আরেকটা বয়স্ক সেন্টার খুলতে হবে, এখানেই ঘুমাবে, এখানেই খাবে। আমৃত্যু সাজা হলে তো বেইলও নাই, কি বিপদ! মৃত্যুদণ্ডের বেল নাই, আমৃত্যুর বেল নাই, খালি দেখি অস্থিরতা। আমার হাত দিয়ে এটা হইল, আমি কি করলাম সারা জীবন, 50 বছর কি করলাম, 60 বছর কি করলাম, অস্থিরতা। মনে হয় যেন এখন হার্ট অ্যাটাক করে আমারে পায়, আর কালকে তুমি আসো। গিয়ে দেখি কিন্তু দুপুরবেলা খাইতেছে। জাজমেন্টটা, আপিলের জাজমেন্টটা যার মধ্যে আমৃত্যু কারাদণ্ডের রায় দিছে, আমার এভাবে দিয়ে বলে দেখো শান্তিতে থাকতে পারতেছি না, কিছু একটা করতে হবে। আতাউর মিদাকে কিন্তু আমরা কেউ চিনি না, কারণ আতাউর মিদা কোন দিন যে মৃত্যুদণ্ড হয়েছে আর কোনোদিন উকিলের সাথে যোগাযোগ করে নাই। মিসিং, আতাউর মিদা মিসিং। আমি বললাম স্যার ওকালতনামা পাবো কই? দেখো তো জেল থেকে একটা ওকালতনামা আনা যায় কিনা। ক্লার্ক ছিল সিদ্দিক একটা ওকালতনামা জোগাড় করছে। বললাম স্যার এই রিভিউ পিটিশনটা যে ফাইল করব, আপিলের রায়ের বিরুদ্ধে আমার বলে রিভিউ ফাইল করো।
মানে রিভিউ পিটিশনটা যে ফাইল করবো টাকা পাবো কই? ম্যানেজ কর। রিভিউ পিটিশন ফাইল করলে 10,000 টাকা পকেট থেকে আগে সুপ্রিম কোর্টে জমা দিতে হয় সরকারের কাছে। তো বললাম স্যার টাকা, ম্যানেজ করো। তখন আমি বুঝলাম যে উনি চাচ্ছে আমি এটা ম্যানেজ করি। ম্যানেজ করলাম, রিভিউ পিটিশন ফাইল করলাম, শুনানির জন্য আসলো। খালি আমারে বলে রিসার্চ করো, ইন্ডিয়া দেখো, পাকিস্তান দেখো, পৃথিবীর বিভিন্ন জায়গা দেখো, কিভাবে হবে একটা লোকের যাবজ্জীবন সাজা মানে আমৃত্যু, আর বেরোতে পারবে না, এর ভিতরেই থাকবে যতদিন পর্যন্ত মৃত্যু না হয়। এটা যাবে হলো হাইটা, বাইর হবে শুইয়া। হায় হায়, সুপ্রিম কোর্টে এই মামলা যখন শুনানি হইলো তখন আমি আমেরিকায়। শুনানি শুরু হয়েছে, উনি আমাকে ফোন দিছে। আমি খালি গেছি আমার বাবা মার সঙ্গে দেখা করতে। আমার ফোন দিয়ে বলা হয় আগামী বৃহস্পতিবারের মধ্যে তুমি বাংলাদেশে আসো। বললাম স্যার আমি আসলাম তো মাত্র 10 দিন হয়েছে। কই না আসো, ওই শিশু সুলভ কথা, আসো আমেরিকা থেকে আসো। এটা এমন না যে আমি বগুড়া থেকে ঢাকায় চলে যাব। কই আমেরিকা থেকে আসো। তখন বুঝলাম যে ওনার এই কথাকে অমান্য করা আমার মতো জুনিয়রের পক্ষে সম্ভব না, দরকারও নাই, তাহলে উকালতি শিকার হবে না। আমি টিকিট কাটলাম, আমার ওয়াইফকে বাচ্চাকে রেখে মা বাবার কাছে আমি নিজে একটা টিকিটটাকে আগাইয়া বৃহস্পতিবারের ফ্লাইটে ঢাকায় আসলাম, শুক্রবারে ঢাকায় আসলাম, শনিবারে বাসায় গেলাম, রবিবারে মামলা শুনানি হবে। আমাকে বলে কি শুনানি করবো বলো দেখি, কীভাবে এর থেকে বাঁচা যাবে? আমি চাই না আমার হাত দিয়ে লাখো লাখো হাজার হাজার ভবিষ্যতে যত মানুষ আসবে তারা আমৃত্যু কারাগারে থাকবে, এটা আমি কোনোদিন চাই না। এর জন্য কি করতে হবে? বললাম যে স্যার তাহলে দেখি। প্রাথমিক রিসার্চ করে বুঝলাম যে বাংলাদেশ পিসিতে দেখবেন 35A নামে একটা ধারা আছে, যেখানে বলা আছে যে হাজত বা সময়টুকু মূল সাজা থেকে বাদ যাবে। তাহলে উনি বলে কারো যদি আমৃত্যু সাজা হয় তাহলে কি বাদ যাবে? বাদ যাবে কি? আমৃত্যু সাজার কই মৃত্যু কখন হবে কেউ তো জানে না, তাই বাদ দিবেন কি? আমার কয় পাইছি পাইছি পাইছি, কয় লাগিয়ে যাও ওইটার পিছে। কি লাগবো স্যার? ওইটার পিছে লাগো। কোনটার পিছে? যে এখানে বাদ দেওয়ার কিছু নাই। যদি আমৃত্যু সাজা কাউন্ট করতে হয় তাহলে 35A অব দ্য সিআরপিসি কে আগে রিপিল করতে হবে। যতক্ষণ 35A সিআরপিসি রিপিল না হবে ততক্ষণ পর্যন্ত আমৃত্যু সাজা দেওয়ার কোনো সুযোগ নাই। খুঁজলাম ভারতীয় বই, আমার জুনিয়র ছিল সাদ্দাম সহ আরো কয়েকজন, মনে হয় 2 লাখ পৃষ্ঠা হবে পড়ছি আমরা 1 মাসের ভিতরে। সব বাইট টাইট করে জাস্ট টাইনে যখন এটা দিলাম, উনি কোর্টে দাঁড়ায় বলে মাই লর্ড, তখন অ্যাটর্নি জেনারেল ছিল মাহবুব রহমান, না মাহবুব আলম। উনি দাঁড়াইয়া বলে মাই লর্ড, আমৃত্যু সাজা আমি জেলে খাটতে রাজি, শর্ত হইল 35A ধারাটাকে আপনারা যদি রিপিল করে দেন তাহলে আমি রাজি। তো কয় 35 কিতে আছে, কি আছে? সবাই মিললে খুব আলোচনা লাগি বলে এটা কি আছে, কি বলেন এটা? উনি তো খন্দকার সাহেবের কথা বললে যাই না বুঝে যে বলছে এটা জজরা বুঝে না, বুঝে বলে নাই উনি, এই জন্য মাথা ঘুরতেছে খালি। কি এটা কি? কয় আমরা তো রিপিল করতে পারি না, তাইলে আমার আমৃত্যু সাজা দিতেও পারবেন না। কয় রিপিল করবে কে? কয় পার্লামেন্ট। কয় তারা করবে, তাহলে আমার যে আপনি আমৃত্যু সাজা দিয়ে দিচ্ছেন, আমরা তো রিপিল করতে পারবো না, তাহলে আমার আমৃত্যু সাজার ব্যাখ্যা থেকে সরাই দেন। 2.5 মাস শুনানি হয়েছে, 2.5 মাস। প্রতি বৃহস্পতিবারের সকাল 9টা থেকে 101টা, বৃহস্পতিবারের সকাল 9টা থেকে 101টা। শেষের দিন 7 জন জজ মিলে শুধু দেখলাম একজন আরেকজনের গলায় ধরে তেলা পোকার মতো খালি চিন্তা করে কি হবে, কোনো রাস্তা পায় না। শেষ পর্যন্ত তারা বলতে বাধ্য হয়েছে 35A যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কাউকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া যাবে না।